কিন্তু আমরা মানে অ্যাটলিস্ট বাবা, চাচা, দাদা, দাদি, নানা, নানি এদের কাছ থেকে শোনা বা মা, খালা এদের কাছ থেকে শোনা, যাদের বয়স 60-এর বেশি তাদের কাছ থেকে শোনা ঘটনা নিয়ে একটা সিরিজ করতে চাই। যদি আপনারা আমাদের সাহায্য করেন, ডেফিনেটলি আমরা চমৎকার একটা সিরিজ আপনাদের উপহার দিতে পারবো। আপনারা শুনছেন ভূত.com, আমি রাসেল আছি সাথে, এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.booth.com@gmail.com, যেখানে আপনার ঘটনাগুলো পাঠাতে হবে। এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে rjraselbooth.com, যেখানে আপনারা রেগুলার ঘটনা শুনতে পাচ্ছেন। আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, এবং আপনারা সব জায়গায় সেই ঘটনাগুলো এই কারণেই শুনতে পাচ্ছেন যে আমরা চেষ্টা করছি যে শুধুমাত্র একদিন না, আরও কয়েকটা দিন যদি আপনাদের সামনে হাজির হতে পারি ঘটনা নিয়ে, যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করব সেটা। যাই হোক, আমরা চলে যাব আজকের পরবর্তী ঘটনায়, এবং আমরা আশা করব যে আপনারাও আমাদের ঘটনা পাঠাবেন। কথা না বাড়িয়ে চলুন ফিরে যাওয়া যাক পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমাদের এই এপিসোডে রাব্বি, রাকিব থেকে শুরু করে আরও বেশ কিছু মানুষ, আপনাদের পরিচিত এবং অপরিচিত বেশ কিছু মানুষ তাদের ঘটনা শেয়ার করবেন বলেই কথা আছে। সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব, এবং আমরা একটা একটা করে ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের তারপরে কমেন্ট সেকশনে গিয়ে লিখতে হবে যে ঘটনাটি কার ছিল, এবং আপনাদের যে কোনো প্রশ্নও কিন্তু আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমাদের মডারেটররা সবসময় এই ব্যাপারে উত্তর দেবে। আমাদের সাথে কীভাবে যোগাযোগ করতে হবে এবং আমরা কোথায় কোথায় আছি সেটা বলবো। মাঝখানে আমরা বলি যে পরবর্তী ঘটনাটি আপনার কার মনে হচ্ছে, ভাবতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন। মাঝখানে আমি একটু বলে দিই কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস rasel.booth.com@gmail.com। আমাদের ইমেল অ্যাড্রেসের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক হচ্ছে rjraselbooth.com, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/rasel.স্বাধীন। আপনারা যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সঠিক উত্তরগুলো সেই মানুষগুলোর কাছে আমি বলবো যে যার ঘটনা তিনি যেন এবার কমেন্ট সেকশনে এসে থ্যাঙ্কস লিখে দেন। যারা শুনছেন তারা একটু আমরা একটু ইন্টারাক্টিভ করি শোটাকে। যাই হোক, চলুন শুরু করি তাহলে আমাদের প্রথম অডিও ক্লিপ, যেটি পাঠিয়েছেন কে মিলিয়ে নিন কমেন্ট সেকশনের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স এবং রাসেল ভাইয়া। আমি সাধারণত লিখেই ঘটনাগুলো শেয়ার করি আপনাদের সাথে, কিন্তু আজকে মনে হইলো যে না, একটা ঘটনা আমি আসলে অডিও রেকর্ড করেও পাঠাই, যেহেতু কিছু ব্যস্ততার কারণে আমি লেখার সময় পাচ্ছি না। ছোট ঘটনা বলে ভাবলাম অডিও রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এইটা আমাকে যিনি শেয়ার করছে ওনার বয়স বেশ অনেকটাই হয়ে গেছে। ঘটনাটা 2003 সালের, এবং উনি তখন যুবক বয়সের ছিলেন। ওনারা যেটা করতেন, উনি গ্রামে ছিলেন, উত্তরবঙ্গেরই কোনো একটা জেলায় ওনার বাড়ি। আমি জেলার নামটা বলতেছি না, উনি ওনার পরিচয়টা গোপন রাখতে বলছেন আর কি। উত্তরবঙ্গের আপনারা জানেন যে শীতকালে কি পরিমাণ আসলে শীত পড়ে, এবং কুয়াশা তো মাত্রা অতিরিক্ত কুয়াশা পড়ে, যে শীত এবং কুয়াশায় অবস্থা খারাপ থাকে উত্তরবঙ্গের যখন বেশ শীতকালের মাঝামাঝি চলে। তখন উনি এইরকম একটা শীতের সময়ে ওনাদের একটা ডোবা ছিল বিলের মধ্যে। বিল বলতে হচ্ছে ধানের জমির মধ্যে একটা ডোবা ছিল, যেটা ওনার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। তো ওই ধানের জমির মধ্যে যে ডোবাটা ছিল, শীতকালে সাধারণত আপনারা জানেন যে ডোবার মধ্যে পানি কম থাকে, তো শীতকালে হচ্ছে ডোবাটা সেচে অনেকেই মাছ ধরে। ওনাদের প্ল্যান ছিল যে ওনারা হচ্ছে ডোবাটা সেচে ওখান ডোবাটা মাছ ধরবে। তো এই ক্ষেত্রে ওনার যে কাজিন ছিল, ওনার গ্রামের আরো প্রায় 7-8 জন কাজিন ছিল, সবাই মিলে একটা প্ল্যান করে যে তারা হচ্ছে মাছ ধরতে যাবে আগামীকাল। এবং যেহেতু গ্রামে যেটা হয় সাধারণত যে সকালবেলা তারা
খুব ভোরে মাছ ধরতে যায়, পানি সেচ দেয়। তো 2003 সালের ওই দিকের ঘটনা। তখন অনেক মানুষই যেটা করতো গ্রামে, আপনারা হয়তো যারা অনেক আগে গ্রামে থাকতেন তারা হয়তো জানেন যে বাঁশের একটা হোচা বলা হয় আর কি, আমাদের ওইদিকে আঞ্চলিক ভাষায়, আমি জানি না যে এটা অন্য জায়গায় কি বলা হয় আর কি, হোচা, যেটা দিয়ে অনেকেই আগে গরুর গোবর ফেলতে ব্যবহার করতো আর কি। তো এই হোচার হচ্ছে দুই পাশে দড়ি লাগায়, ওইটা দিয়ে একটা পদ্ধতিতে দড়ি টেনে টেনে পানি সেচ দেয়া আগে মানুষ পুকুর বা ডোবাগুলো বেশি সেচ দিত আর কি। এরকম একটা ওনারা পরিকল্পনা করে যে ঠিক আছে, আমরা তাহলে কালকে সকালে ভোরে যে পানি সেচা শুরু করবো আলো ফোটার আগেই, এবং যখন ডোবা থেকে সব পানি বের করে ফেলা হয়ে যাবে, তখন বেশ সকাল হয়ে যাবে, তখন তারা নেমে মাছগুলো ধরে ফেলবে। এই কথা অনুযায়ী তারা যে যার বাড়িতে যে ঘুমায় পড়ে। তো ওনার যে বাড়িটা ছিল, ওনার রুমটা যেটা ছিল, সেটা ওনার পরিবারের যাদের রুম ছিল সেই রুমটা থেকে একটু সামনে, মানে উঠোনের সামনে কাচারি ঘর যেগুলো থাকতো, যেমন বাড়ির উঠোন পেরিয়ে কাচারি ঘর থাকতো, ওনার রুমটাও ছিল বাড়ির উঠোন পেরিয়ে কাচারি ঘরের মধ্যে আর কি। তো উনি কাচারি ঘরে ঘুমায় আছে, এইরকম একটা অবস্থায় হঠাৎ উনি খেয়াল করে ওনাকে কেউ ডাকতেছে বাইরে থেকে, ওনার নাম ধরে। ওনার নাম ধরে যখন কেউ ডাকতেছে, উনি হয়তো ঘুমের মধ্যে ছিল, একটা বা দুইটা এরকম একটা ডাক শুনছে। শোনার পরে উনি উঠে গেছে। ওনার ঘুম স্বভাবতই বেশ পাতলা, উনি যেটা বলে যে হালকা একটু শব্দ হলে উনি ঘুম থেকে জেগে যায়। তো ওনাকে নাম ধরে ডাকার পরে উনি উঠে পড়ে। ওঠার পরে উনি উঠে যখন দরজা খুলে বাইরে বের হয়ে আসে, তখন দেখে যে ওনার একটা কাজিন, সে উল্টা দিকে ঘুরে আছে, মানে ওনার দিকে মুখ করে নেই, উল্টা দিকে ঘুরেই কথা বলতেছে যে কি ব্যাপার, তুই এখনো ঘুমাচ্ছিস, আমাদের তো মাছ ধরতে যাওয়ার কথা, সেচবি না? এখন উনি বলে যে হ্যাঁ, এখন কি ভোর হয়েছে নাকি কি অবস্থা? তো ওই ওনার যে কাজিন, সে বলতেছে যে এখন তো বেশ ভোর টাইপ হয়ে গেছে, চল আমরা আপাতত যাই, পানি সেচা শুরু করি, ওরা আস্তে আস্তে উঠে চলে আসবে না বাকি যারা আছে। তো তখন বলে আচ্ছা ঠিক আছে। তো ওনার যে কাজিন ছিল সে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে ডোবার দিকে। এখন উনি বলতেছে আচ্ছা তুই যে হাঁটা শুরু করলি, যে পানি সেচার তো জিনিসগুলো নেওয়া লাগবে। তো তখন উনি হচ্ছে পানি সেচার জন্য যে হোচার কথাটা আমি বললাম ওইটা নেয়, এবং সাথে কিছু দড়ি নেয়, নিয়ে উনিও ওনার কাজিনের পিছনে পিছনে হাঁটা শুরু করে। তো উনি যেভাবেই হাঁটতেছে, কিন্তু কাজিনের সাথে যে দূরত্বটা, মানে প্রায় 5 হাতের মতো বা তারও একটু কম হবে, এই দূরত্বটা কমতেছে না, বা উনি কাজিনের সাথে হাঁটতে পারতেছে না, উনি পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, ওনার কাজিন আগে আগে হাঁটতেছে। তো যখন ওনারা গ্রামের বাড়িগুলো পার করে মেঠো পথ ধরে, মানে মাটির রাস্তাটায় ধরে, তো তখন উনি খেয়াল করে যে চারপাশে একটা অন্ধকার অন্ধকার ভাব থাকলেও সাদা একটা, মানে কুয়াশার কারণে সাদা সাদা কিছু একটা বোঝা যাচ্ছে। তো বেশ ভালো পরিমাণ কুয়াশা তখন পড়ছে, এটা বোঝা যাচ্ছে। তো ওনার বন্ধু জমি থেকে আইল দিয়ে নেমে যায়, উনিও তখন বন্ধুর পিছে পিছে আল দিয়ে নেমে যায়। আল দিয়ে নেমে যাওয়ার পরে কিছু দূর পরে হচ্ছে ওনাদের ডোবাটা, অনেকগুলো ধান জমির মধ্যে। ডোবার পারে যখন চলে আসার পরে ওনার বন্ধুকে উনি বলে, কাজিনকে উনি বলে যে তুমি হচ্ছে এই ডোবাটা পানা দিয়ে ভর্তি ছিল, যে ডোবার এক পাশটা পানাটা পরিষ্কার করো, আমি হোচাতে দড়িগুলো লাগাই। তো খেয়াল করে যে ওনার যে কাজিন ছিল, ওনার কাজিন পুকুরে নামতেছে না, আবার পানাগুলো ঠিক করতেছে। উনি নিজেই দড়িগুলো লাগায় হোচাতে, লাগানোর পরে নিজেই পুকুরের ডোবার পাশে নেমে পানাগুলো একদিকে সরায় ওনার কাজিনকে বলে আচ্ছা তাহলে সেচটা শুরু করি। ওনার কাজিন দড়ির এক প্রান্ত ধরে ওই এক পাশে দাঁড়ায়, উনি দড়ির আর এক প্রান্ত ধরে আরেক পাশে দাঁড়ায়। এইভাবে পানি সেচা শুরু করে, হচ্ছে বেশ ভালো পরিমাণ পানি ওরা শুরু করে। ওনারা পানি সেচে সামনে একটা ফাঁকা জমি ছিল আইল দেয়া, ওই জমিতে হচ্ছে পানিগুলো ফেলতেছে। এরকম যখন প্রায় 5-6 মিনিটের মতো সেচা হয়ে যায়, তো উত্তরবঙ্গে যারা থাকে তারা হয়তো একটা জিনিস খেয়াল করবে যে মাঝরাতে এমন হয় যে কুয়াশাগুলো অনেক সময় দেখা যায় যে মেঘের মতো ভেসে ভেসে যায়। ওনাদের মাঝখান দিয়ে, মানে কুয়াশা ওই রকম, যেহেতু ফাঁকা জায়গা, মাঝখান দিয়ে কুয়াশাটা এরকম ভেসে ভেসে যাচ্ছে।
উনি তখন ওনার কাজিনকে জিজ্ঞেস করে যে আচ্ছা এখন কতক্ষণ সময় হচ্ছে, আমরা তো সেই তখন থেকে পানি সেচেই যাচ্ছি কিন্তু ওরা এখনো মাছ ধরার জন্য আসতেছে না কেন, ওদের মনে হয় ডেকে আনলেই বেশি ভালো হতো। ওনার যে কাজিন সে কোনো কথা বলতেছে না, সে সেচতেছে এবং সে সেচতে একটা পর্যায়ে যেটা হয় ওনার কাজিন কি করে দড়িটা ধরে একটু জোরে টান দিচ্ছে, মানে এমন একটা ভাবে টান দিচ্ছে যাতে ইনি দড়ি ধরে অবস্থায় হোঁচটকে সামনে পড়ে যায়। এইরকম কয়েকবার হওয়ার পরে হঠাৎ করে ওনার যে কাজিন অনেক জোরে দড়িটা টান দিয়ে ফেলে এবং জোরে দড়িটা টান দেওয়ার ফলে যেটা হয় উনি একদম হুড়মুড় করে ডোবার যেখানে পানাটা পরিষ্কার করছে ওখানে পড়ে যায়। ওখানে পড়ে যাওয়ার সাথে সাথে ডোবার পানি তো ওনারা অনেকটা প্রায় 10-12 মিনিটে অনেকটা পরিমাণ সেচে ফেলছে। তো কাদা ছিল আর কি ডোবায়, বেশ গ্রামের ডোবাগুলোতে যেটা হয় যে অনেক ডোবাতে হাঁটু পরিমাণ কাদাও থাকে। উনি কাদার মধ্যে একদম সবকিছু জামা কাপড় সহ সবকিছু সহ শীতে কনকনা ঠান্ডা পানির মধ্যে উনি পড়ে যায়। উনি যখনই উপর হয়ে পড়ে যায়, পড়ে যাওয়ার সাথে সাথে উনি অনুভব করে যে ওনার ঘাড়ের উপরে কেউ লাফ দিয়ে উঠে ওনার ঘাড়টা একদম কাদার মধ্যে ঠেসে ধরছে। যখন এটা মানে উনি অনুভব করতে পারে, উনি কয়েক সেকেন্ডের মধ্যে এটা হওয়াতেই বেশ ভয় পেয়ে যায় যে আসলে হঠাৎ এটা কি হলো, আমার কাজিন কেন আমাকে কাদার মধ্যে এরকম করে ঠেসে ধরলো। উনি হাত ঘুরে হাতটা ওনার যে কাজিন যে কাদার মধ্যে অনেক কাদটা ঠেসে ধরে আছে, উনি ওই কাজিনের হাতটা ধরে। যখন কাজিনের হাতটা ধরে তখন উনি একদম সেই পরিমাণের ভয় পেয়ে যায়, কারণ হাতটা ধরে হাতটা অনেক নরম এবং লোমশ। জাস্ট ওনার হাতের নিচে ফিল হচ্ছে যে একটা লোমশ কিছু উনি ধরে আছে। একদম ভয়ে মানে তখন কি করবে, মুখটা কাদার মধ্যে, কোনো নিঃশ্বাস নেওয়ার বুদ্ধি নেই। উনি জাস্ট হাতটা ধরে অনেক জোরে একটা ঝাঁকি দিয়ে লাফ দিয়ে উপরে, এবং লাফ দিয়ে উপরে উঠেই উনি যেটা চোখ খুলেই যেটা সামনে দেখে যে একটা লোমশ আকৃতির, যেমন হনুমান টাইপ কিছু হইলে যেরকমটা হয় এইরকম কিছু একটা ওনার কাঁধ তখনও ধরে আছে এবং কাঁধটাতে প্রচন্ড পরিমাণে জ্বালা করতেছে। উনি জাস্ট জোরে একটা লাঠি দিয়ে ওই প্রাণীটাকে জোরে একটা লাঠি দিয়ে একটা চিল্লান দিয়ে উঠে দৌড়ানো শুরু করে। তো যেহেতু শীতকাল এবং তখন কত রাত উনি বুঝতেছিল না, কোন দিকে দৌড়াবে এটাও বুঝতেছে না। জাস্ট ওনার মনে হইতেছে যে জীবন বাঁচাইতে হইলে ওনাকে দৌড়াইতে হবে। শরীর ভেজা, কাদা মাখামাখি অবস্থা, কনকনে ঠান্ডা পানিতে সবকিছু ভেজা, এদিকে প্রচন্ড বাতাস, ঠান্ডা বাতাস ওনার মুখে এসে লাগতেছে। উনি ভয়ে তখন দৌড়াইতেছে। তো দৌড়াইতে দৌড়াইতে ওনাদের যে বিলটা ছিল, এই বিলের মধ্যে একটা গাছ ছিল, একটা জায়গা ছিল, ওই জায়গাটা একটু উঁচু জায়গা। ওই উঁচু জায়গাটাতে যেটা হয় যে একটা গাছ ছিল, সেটা হচ্ছে রেইন ট্রি করাই গাছ ছিল। অনেকেই চিনে থাকবেন, গ্রামে যারা থাকেন তারা অনেকেই চিনবেন যে রেইন ট্রি করাই তো বেশ বড় একটা রেইন ট্রি করাই গাছ ছিল ওখানে। গাছের যেটা হয় যে সাধারণত ওই গাছের চারপাশের যে জায়গাটা ওইটা একটু মাটি দিয়ে উঁচু, এখানে কোনো ফসল ফলাতো না কেউ। আর হচ্ছে ওই জায়গাটাতে কিছু ঝোপঝাড় টাইপ, ছোট ছোট আগাছা টাইপ জন্মে থাকতো সবসময়। আর রেন্ট্রি করাই গাছটা নিয়ে অনেকেরই কিছু ভীতি ছিল বা গ্রামে অনেক কথা প্রচলিত ছিল যে ওই গাছে দুইজন কিছু সময়ের ব্যবধানে, মানে কয়েক মাসের ব্যবধানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তো সাধারণত যারা রাত্রে বা সন্ধ্যায় জমিতে কাজ করতো বা কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যেত, এমন কিছু লোক বলতো যে অনেক সময় দেখা যেত যে কেউ একটা আপসা কেউ বসে আছে রেন্ট্রি গাছের নিচে এবং কাছে গেলেই দেখা যেত কেউ নেই, মানে এরকম অনেক কথা প্রচলিত ছিল। উনি যখন দৌড়ানো শুরু করে জমির মধ্যে দিয়ে দৌড়াইতে দৌড়াইতে একটা পর্যায়ে উনি ওই উঁচু জায়গাতেই হোঁচট খেয়ে ওই রেন্ট্রি গাছের নিচে পড়ে যায়। যখন উনি পড়ে যাওয়ার পরে, মানে পড়ে যাওয়ার আগে উনি খেয়াল করে যে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য উনি পড়ে যাওয়ার সময় যে খেয়াল করে যে গাছের ডালে কিছু একটা উনি দেখছে। উনি তখন জাস্ট মানে কয়েক সেকেন্ডের মধ্যে এটা দেখে, উনি তো উপর হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে উনি চিত হয়ে ঘুরে যায় যে আসলে কি দেখলো উনি আবার। উনি ঘুরে সাথে সাথে উনি চোখের সামনে যেটা উপরে দেখতে পায়, উনি তো পড়ে আছে মাটিতে, এবং ঘোরার সাথে উনি দেখতে পায় যে উপরে ঠিক আবছা দেখা যাচ্ছে দড়িতে কেউ একজন ঝুলতেছে। মানে বাতাসে যদি ঝুলতে যেমন একটা হয়
ওই রকম উনি দেখতেছে গলায় দড়ি দেওয়া অবস্থায় কেউ একটা ঝুলতেছে, কিন্তু চেহারাটা বা ওই রকম আকৃতি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না কুয়াশার জন্য, কিন্তু মনে হইতেছে কেউ একজন ঝুলতেছে। এইটা দেখার পরে ওনার আরো সেই রকম ভয় শুরু হয়ে যায়, কারণ এমনিতেই রাত, এখন রাত কত এটা বুঝতেছে না, অন্ধকারের মতো একটা ভাব, তার মধ্যে একটা মরা গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতেছে ওনার শরীরের উপর। এখন উনি কি করবে এটা বুঝতেছে না, উনি জাস্ট উঠে আবার জোরে একটা দৌড়ানো শুরু। উনি যখন দৌড়াচ্ছে তখন ওনার মনে হচ্ছে যে পিছন থেকে বেশ জোরে কিছু শব্দ ভেসে আসতেছে। শব্দগুলো এমন যে দেখা যাচ্ছে যে হচ্ছে শিয়াল ডাকলে গভীর রাতে যেরকম একটা শব্দ হয়, বা অনেকেই বলে কুকুর কান্না করে গভীর রাতে, কুকুর কান্না করলে যেরকম একটা শব্দ হয়, এইরকম কিছু শব্দ খুব জোরে ওনার পিছনে ভেসে আসতেছে ওই গাছের কাছে থেকে। তো ওনার চিন্তা যে এই গাছে যেহেতু আসছে, এখান থেকে সোজা যদি আমি দৌড়াই তাহলে মাটির যে রাস্তাটা, মেঠো পথটা, ওই মেঠো পথে যে উনি আবার উঠবেন। তো উনি দৌড়াতে দৌড়াতে বেশ সামনে যে মেঠো পথটা খুঁজে পান, ততক্ষণে আর শব্দগুলো অনেকটাই কমে গেছে পিছনের, এবং ওনার তখন মনে হয় যে আসলে যে লোমশ যে প্রাণীটা ছিল এইটা কোন দিকে গেল, আমি যে লোমশ প্রাণীটাকে রেখে আসলাম এটা কি আমার পিছনে দৌড়াচ্ছিল, বা এটা কি আসতেছে নাকি, মানে উনি তখন আরো বেশি পরিমাণ ভয় পেয়ে যায়। এখন চিন্তা করে যে উনি যেখানে এসে উঠছে রাস্তার যে জায়গাটাতে, এখান থেকে উনি যদি ওনার গ্রামে বা ওনার বাড়ির দিকে যায় তাহলে ওনাদের যে গ্রামের একটা কবরস্থান আছে এটা পার হয়ে ওনাকে যেতে হবে। কারণ এই ভয়ের অবস্থায় ওনার সাহস হচ্ছে না যে কবরস্থান পার করে উনি হচ্ছে গ্রামে যাবে, আবার এই রাস্তায় যে দাঁড়ায় থাকবে এই সাহসটাও নেই, কারণ উনি গাছ থেকে মাত্রই একটা লাশ ঝুলতে দেখে আসলো, এবং ওই প্রাণীটা যে এখন কই আছে, আবার এখানে এসে আক্রমণ করবে কিনা এটাও বুঝতেছে না। কিন্তু উনি তখন যেটা করে যে না, ওনার যা কিছুই হয়ে যায় ওনাকে কবরস্থান দিয়ে দৌড়ে বাড়ি যেতেই হবে। উনি রাস্তা দিয়ে আবার দৌড়ানো শুরু করে বাড়ির উদ্দেশ্যে। যখন উনি রাস্তা দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে দৌড়ানো শুরু করে, একটা পর্যায়ে উনি যখন দেখতেছে যে কবরস্থানটা আর কিছু দূর গেলেই কবরস্থানটা সামনে আসবে, তো শীতকালে যেটা হয় যে রাস্তায় কুয়াশার গুলো এসে গাছের সাথে, রাস্তার দুই পাশে যেহেতু অনেক ধরনের গাছ থাকে, গাছের সাথে যে কুয়াশাগুলো ধাক্কা খেয়ে কুয়াশাগুলো পানি হয়ে ঝরে পড়ে, আর রাস্তার মাঝখানে তখন খুব একটা বেশি কুয়াশা দেখা যায় না, কিন্তু দুই সাইডে হচ্ছে বেশ সাদা, মানে আর কিছু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। উনি রাস্তার মাঝখান দিয়ে তখন দৌড়াচ্ছে, জোরে জোরে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে আর একটা পর্যায়ে যখন কবরস্থানের পাশে চলে আসে, ওনার তখন একটাই চিন্তা যে উনি কবরস্থানের দিকে দেখবে না, সোজা দৌড়ে পার হয়ে যাবে। কিন্তু উনি যখনই কবরস্থানটার দিকে আসে, কবরস্থানে কিছু বাঁশঝাড় ছিল যেগুলো রাস্তার সাথে ছিল। গ্রামের কবরস্থানগুলো সাধারণত শহরের মতো হয় না, ওটা যেমন হয় যে বাঁশঝাড়ের পাশে বা দেখা যাচ্ছে যে অনেক ঝোপঝাড়ের মধ্যে কবরগুলো দেওয়া হয়, এবং ওইটা বাঁশের কিছু বেড়া দিয়ে বাউন্ডারি দেওয়া হয়, যেটা বাইরে থেকেও দেখা যায় বা রাস্তা থেকেও দেখা যায়। তো উনি যখন দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে একটা মনে হলো যে রাস্তার পাশে একটা বাঁশঝাড়, এবং বাঁশঝাড়ে একটা কাফন করা লাশ দাঁড়ানো অবস্থায়, মানে বাঁশের সাথে হেলান দিয়ে দাঁড়ানো অবস্থায় একটা কাফন করা লাশ। জাস্ট এইটা দেখে ওনার মানে ভয়ে আর কিচ্ছু মনে হইতেছে না, দৌড়াতে পারতেছে না, পা থেমে গেছে। জাস্ট উনি তখন ভয়ে লাফ দিয়ে রাস্তার এক সাইডে চলে আসে। কিন্তু উনি যখন ভয়ে লাফ দিয়ে রাস্তার এক সাইডে চলে আসে, মানে কবরস্থানের ঠিক অপোজিটে, তখন রাস্তার পাশে থাকা যে কোনো একটা গাছের সাথে ওনার মাথাটা বেশ সজোরে আঘাত করে। আঘাত করার পরে উনি রাস্তায় একদম পড়ে যায়। পড়ে যাওয়ার পরে উনি আর কিছু বলতে পারে না যে আসলে ওনার কি হয়ে গেল। তো তারপরে একটা পর্যায়ে উনি অনুভব করে যে বেশ ঠান্ডা লাগতেছে ওনার, এবং চোখ মেলে দেখে উনি তখনও রাস্তাতেই পড়ে আছে। আর ওনার পাশে বেশ লম্বা একজন লোক দাঁড়ায় আছে। উনি তখন লাফ দিয়ে উঠে বসে যে এইটা আবার কি। ওনাকেও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না বা চেনা যাচ্ছে না, এরকম একজন লোক। ওই লোকটাও তখন ওনাকে বলতেছে যে আপনি আস্তে ওঠেন, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তো উনি তখন বলে যে আচ্ছা আপনি কি, আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি, বা আমি এই কবরস্থানের পাশে পড়ে আছি, এখনো কি সকাল হয়নি? ওই লোক বলতেছে না এখনো সকাল হয়নি, আমি বেশ অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি এখানে পড়ে আছো, এই জন্য আমি তোমার এইদিকে আসলাম। উনি বলতেছে যে আমি অনেকক্ষণ ধরে পড়ে আছি, মানে এখন কয়টা বাজে? আমি তো মাত্র এখানে পড়লাম। তখন ওই লোক বলতেছে যে না,
তুমি মাত্র পড়ো নাই, আমি অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি এখানে পড়ে আসার জন্য আমি তোমার কাছে আসলাম। তখন ওই লোকটা বলতেছে তুমি উঠে কি দাঁড়াইতে পারবা? তো উনি বলতেছে হ্যাঁ আমি উঠে দাঁড়াইতে পারবো। উনি উঠে দাঁড়ায় তো ওনার তখন শরীর তখনও কাঁপতেছে। লোকটা বলতেছে আচ্ছা তোমার কি হয়েছে? উনি শর্টকাটে একটু বলে যে এই ব্যাপার, আমি তো এই কবরস্থানে এইরকম একটা জিনিস দেখলাম। লোকটা বলতেছে আচ্ছা যাই হোক, তোমার বাড়ি কোন দিকে? উনি বলে যে এই যে সামনের এই রোড দিয়ে যে সামনেই আমার বাড়ি। লোকটা তখন বলে ঠিক আছে তুমি উঠে দাঁড়াও, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। উনি হাঁটতেছে সামনে, লোকটা পিছনে। ওনার শরীরে তখন একটা ভয় ভয় কাজ করতেছে। লোকটা ওনাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কোথায় গেছিলে এখানে? উনি তখন বলে যে আমি আমার কাজিনের সাথে ডোবাই গেছিলাম, ডোবা এসেছে মাছ ধরতে, আমাদের মাছ ধরার কথা ছিল। এখন আমার কাজিনকে সাথে নিয়ে ওখানে গেলাম, যাওয়ার পরে হঠাৎ দেখি যে আমার কাজিন চোরে একটা টান দিয়ে বসে। তবে লোকটার সাথে কথা বলতে বলতে উনি একটা জিনিস খেয়াল করে যে লোকটা সব সময় একটু পিছে পিছে, মানে ওনার সাথে হাঁটতেছে না বা ওনার সামনে আসতেছে না, লোকটা একটু পিছে উনি সামনে। উনি যতই হাঁটার গতিটা কমায় দেয় কিন্তু তারপরেও লোকটা ওনার পিছনেই থাকে। এইরকম কিছু কথাবার্তা লোক একটা পর্যায়ে উনি যখন ওনার গ্রামের কাছাকাছি চলে আসে যে এখন বাড়ির মধ্যে ঢুকবে, পাশেই ঢুকতেই ওনারা একটা পরিচিত বন্ধুর বাড়ি আছে। ওই বন্ধুর বাড়ির কাছাকাছি যখন চলে আসে তখন হঠাৎ করে খেয়াল করে যে ওনার পিছনে থেকে আর কোনো আওয়াজ আসতেছে না বা উনি অনুভব করতেছে না যে কেউ হাঁটতেছে ওনার পিছনে। তখন উনি হঠাৎ পিছনের দিকে কথা বলতে বলতে তাকায় দেখে কি কার সাথে কথা বলতেছিল এতক্ষণ ধরে, আর রাস্তায় কোনো লোক নেই বা কোনো মানুষ নেই, কিচ্ছু নেই। উনি তখন বিষয়টা আরো বেশি ভয় পেয়ে দৌড়ে ওনার যে ফ্রেন্ডের বাড়ি ছিল ওই ফ্রেন্ডের বাড়িতে যে দরজায় জোরে জোরে ধাক্কা দেওয়া শুরু করে। তো তখন ওনার ফ্রেন্ডের বাড়ির লোকজন যারা ছিল সবাই দৌড়ে বেরোয় আসে, কি হয়েছে যে তুমি এত রাতে কাদা মাটি এইসব পানি মাখা অবস্থায় এখানে কেন? তখন বলে যে আমার এই ব্যাপার হয়েছে, এক লোক তো আমাকে আগায় দিয়ে গেল কবরস্থান থেকে এখানে, এখন দেখতেছি সেই লোক নেই। তো তারপরে ওনারা ওনাকে বাড়ির ভিতরে নিয়ে যায় এবং গরম কাপড় চোপড় দেয়, পানি খাওয়ায়। ভোরের দিকে ওই ফ্রেন্ডের সাথে উনি তখন বাড়িতে চলে আসে। আসার পরেই উনি ওনার যে ফ্রেন্ডটা ওনাকে ডেকে নিয়ে গেছিল তার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে যেটা দেখে যে ওনার ফ্রেন্ড নাই বাড়িতে। উনি আবার ঘুরে যে কাজিন আর অন্যান্য কাজিন যারা ছিল তাদের কাছে আসে। কাজিনদের কাছে আসার পরে ওনার কাজিনরা ওনাকে বলে যে আসলে আমরা তো উঠে সকালে তোর ওখানে অনেকক্ষণ ডাকাডাকি করলাম, দরজায় ধাক্কা ধাক্কি করলাম, কিন্তু তোর তো কোনো সার শব্দ নেই। তারপরে যে কয়জন ছিল, তারপর ওনার অন্যান্য যে কাজিনরা ছিল সবাইকে সাথে নিয়ে ওই ডোবার দিকে যায়। যাওয়ার পরে দেখে যে আর কয়েকজন কাজিন তারা যে ওই ডোবা থেকে পানি সেচতেছে। ওনাকে যে কাজিনটা ডেকে নিয়ে যায় সে ওখানে যে পানি সেচতেছে। তো এই নিজে বলতেছে তুই যে কালকে রাত্রে আমাকে ডেকে নিয়ে আসলি, আসার পরে তুই কই হারাইছিস? তো বলতেছে আমি তোকে কালকে কই ডেকে নিয়ে আসলাম, আমরা তো কয়েকজন মিলে তোকে যে ডাকলাম, তোকে ঘরে দরজায় অনেক জোরে ধাক্কা ধাক্কিও করলাম, কিন্তু তোর তো কোনো সারা শব্দ পেলাম না পেয়ে আমরা পরে চলে আসলাম। আসার পরে এখানে এসে দেখি যে এখানে একটা হোঁচা এবং দড়ি লাগানো অবস্থায় পড়ে আছে, আবার পানা পরিষ্কার করা, আবার পানিগুলো ওই জমিতে অনেকটা তুলে দেয়া। আমরা ভাবলাম হয়তো কেউ চুরি করে মাছ ধরতে আসছিল নাকি রাত্রে, আমরা আরো এটা ভাবতেছি। তোকে তো খুঁজে পাইলাম না, তোকে বাড়িতে যে নক করলাম তুই তো ঘুম থেকে উঠলিও না, বেরো হইলি। তারপরে আমরাই চলে আসলাম যে আমরা যে আপাতত সেচ শুরু করি, তারপরে তোরা আসলে মাছ ধরি। উনি তখন ওই জিনিসটা আসলে উনি যখন ঘটনাটা আমার সাথে শেয়ার করে, তারপর উনি বলে যে আমি ঘটনাটা অনেক হুজুরের সাথে শেয়ার করছি যে আসলে আমাকে সেদিন কে ডেকে নিয়ে গেছিল মাছ ধরতে, আমাকে ওইখানে বা ঠেসে ধরলো কি কাদার মধ্যে, আবার ওই লোমস জিনিসটা কি ছিল, আমি যে রেন্ট্রি গাছের ওখানে এসে পড়ছিলাম, ওই রেন্ট্রি গাছে যে লাশ ঝুলতে দেখলাম আমি, এটাই বা কি ছিল, আবার কবরস্থানে লাশ দেখলাম, আমাকে একজন লোক আবার পার করে দিয়ে গেল কবরস্থানটা, বাড়িতে রেখে গেল, এই লোকটা কে ছিল। মানে এই প্রশ্নগুলোর জবাব উনি অনেককেই ঘটনাটা শেয়ার করছে, কারোর কাছ থেকেই উনি কোনো সঠিক ব্যাখ্যাটা পায়নি। উনি যেটা বলে যে তারপরে আমার 3-4 দিন প্রায় জ্বর ছিল, এরপরে আস্তে আস্তে আমি সুস্থ হয়ে যাই, কিন্তু
আমি এই ঘটনাগুলোর ব্যাখ্যা এখনো পাইনি। উনি আমাকে যেটা বলে, তা আমার কাছে উনি ঘটনাটা শেয়ার করে পর বলে যে এটা ঘটনাটা আসলে কতটা ভয়ের, এইটা হচ্ছে যিনি ঘটনাটা ফেস করে তিনি আসলে বুঝতে পারে যে একটা নির্জন জায়গায় লাশ ঝুলতে দেখতেছে এরকম ঘটনা। অনেকগুলো প্রশ্নের উনি কোনো উত্তর পায়নি এবং এরপর থেকে ওনার সাথে আর কোনো ভৌতিক ঘটনা বা এরকম কিছু ঘটনা কোনোদিন ঘটেনি। এটাই লাস্ট ছিল এবং এটাই প্রথম ছিল। তো যাই হোক, আজকের মতো ঘটনা এই পর্যন্তই। আমি আসলে একটা ঘটনা লিখে আপনাদের পাঠাবো। এই ঘটনাটা লিখতেছি আমি, অন্য একটা ঘটনা, যেটা একটা গ্রাম কেন্দ্রিক ঘটনা হবে। আপনারা যেহেতু গ্রামের ঘটনাগুলো বেশি পছন্দ করেন, তো একটা স্পেশাল ডেতে আমি ঘটনাটা শেয়ার করব। আসলে আমার নিজের জন্য স্পেশাল ডে, তো এই জন্য আমি ওই ঘটনাটা লিখতেছি। খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন ঘটনাটা, আশা করতেছি লেখা শেষ হইলে। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং food.com এর সাথেই থাকবেন। আবারও ধন্যবাদ রাসেল ভাইয়া। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আর আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালোর দলে আছি। এবং আশা করছি যে আমাদের আগের খেলাটাকে আমরা আবার শুরু করব। একটু আগে যেটা শুরু করেছিলাম কমেন্ট সেকশনে, যদি ইচ্ছা হয় আপনারা নিজেরা পুরো নিয়মটাই জানেন, করে ফেলতে পারেন। পরবর্তী ঘটনাটি কার জানিয়ে দিন। আমরা এইভাবেই প্রতিনিয়ত দারুণ দারুণ সব ঘটনা উপহার দিতে চাই। একটু আগে বলছিলাম যে ষাটোর্ধ্ব যারা, তাদের ঘটনা নিয়ে একটা সিরিজ করতে চাই এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদেরকে নতুন নতুন সব কিছু উপহার দেওয়া। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন আমরা নতুন কিছু করি তখন আরও অনেক জায়গাতেই সেটার প্রচলন ঘটে, যার জন্য আমি ঠিক জানি না যে কতদিন নতুনটাকে আমরা ধরে রাখতে পারি, বাট চেষ্টা করি সবসময় নতুন কোনো কিছু নিয়ে আসতে। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই পরবর্তী ঘটনায়। চিঠি দেওয়ার ব্যাপারটা আজ থেকে যুগ যুগ ধরে হয়ে আসছে। এখনো মানুষের মাঝে চিঠি দিয়ে কমিউনিকেশন ব্যাপারটা রয়েছে। তো চিঠিতে আমরা কি লিখতাম? প্রিয় মামা, খালা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ইত্যাদি কথা লিখে তারপর নিজের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় নানা বিষয় উল্লেখ করে সবশেষে ইতি আপনারই, আদরের, স্নেহের বা শ্রদ্ধেয়, এরকম কিছু লিখে আমরা সেই ফিনিশিংটা টানতাম। সেই চিঠি আজ একরকম বিলুপ্তির পথে, কিন্তু তারপরও একটা আনন্দের বিষয় যে আপনারা এখনো সেই চিঠি দেওয়া কন্টিনিউ করে যাচ্ছেন প্রিয় রাসেল ভাইয়ের কাছে। হয়তো প্রসেসটা আপনার ইলেকট্রনিক্যাল প্রসেস, যে ইমেলের মাধ্যমে আপনারা পাঠাচ্ছেন, কিন্তু বিষয়টা বেশ ভালো লাগার মতো একটা বিষয়। আশা করছি আপনারা এভাবেই কন্টিনিউ করে যাবেন সারা জীবন। আর আপনারা রাসেল ভাইকে যে ইমেলটা করেন, সেই ইমেলও একটা অটোমেটিক্যালি ফরম্যাট তৈরি হয়ে গেছে। এটাও বেশ ভালো লাগার মতো, যেখানে লেখা থাকে প্রিয় রাসেল ভাই। জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন, কারণ আমরা জানি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। এছাড়া কিছু কমন বাক্য রয়েছে যা সবসময় সবার মুখে মুখে থাকে, স্পেশালি বাঙালি কমিউনিটির মধ্যে, যার মধ্যে রয়েছে আপনি সবসময় ভালোর দলে, বিশ্বাস করেন রাসেল ভাই, তারপরে বিশ্বাস করা না করা একান্ত আপনার ব্যাপার। তো এই জাতীয় বাক্যগুলো সবার সবসময় মাথায় থাকে এবং বিভিন্ন জন বিভিন্নভাবেই ইউজ করে থাকে। সত্যি বিষয়টা গর্ব করার মতো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি আজ থেকে 50 বছর আগের। এটি ঝালকাঠি জেলার কোনো এক গ্রামের ঘটনা। আমাকে যিনি শেয়ার করেছেন উনি সম্পর্কে আমার চাচাতো বোন।
যেদিনের ঘটনা, সেদিন উনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাজার থেকে বাড়ির দূরত্ব 1.5 কিলোমিটারের মতো হবে। তো যখন উনি ফিরতেছিলেন তখন সময়টা ছিল সন্ধ্যার সময়, মাগরিবের আজান দেওয়ার কিছু সময়। তো ওনার বয়স তখন 13 কি 14 বছর বয়স হবে। তো যে জায়গাটা থেকে উনি আসতেছিলেন, জায়গাটা আমাদের ওখানে হাই স্কুল ছিল। হাই স্কুল থেকে কিছুটা উত্তর দিকে এগিয়ে সামনে বাম দিকে একটা রাস্তা ছিল। রাস্তাটা লেন্থটা 200 মিটারের মতো হবে। তো ওটার ডান দিকে এবং বাম দিকে নানা স্পট ছিল, যেগুলা থেকে সবসময় ওই যে আমার আপা মানে চাচাতো বোন, তাদের সময় জেনারেশন এবং আমাদের জেনারেশন পর্যন্ত জায়গাটা সবসময় ভয় পেত, কারণ ভয় পাওয়ার মতো অনেকগুলো পয়েন্ট ছিল। তো ওটার বাম দিকে ছিল ডাকবাংলো নামে একটা জায়গা। এরপর কিছুটা সামনে আগালে ডান দিকে ছিল আরেকটা জঙ্গল। জঙ্গলটা অনেক বড় ছিল, আমি ওই জঙ্গলে কখনো কাউকে ঢুকতে দেখিনি। ওটা শেষ হয়েছে এসে রাস্তার পাশ পর্যন্ত, এবং রাস্তা ওই জঙ্গলের মাঝে বর্ডারের হিসাবে একটা ডোবার মতো ছিল। ডোবাটা লম্বা ছিল, আর ওই ডোবাটাকে একটা ওই গাছটার নামটা ঠিক আমার মনে নেই, ওই আপনারা বর্ণনা দিলে বুঝতে পারবেন ওটা কি গাছ হতে পারে, যে ডোবার উপরে বিভিন্ন লতার মতো ঝুলতে থাকে এবং সুন্দর ফুল ফোটে, এরকম গাছ দিয়ে ডোবাটাও ঢাকা ছিল। তো ওই জঙ্গলে কেউ কখনো ঢোকেনি, বাট ওই জঙ্গলের ভিতর থেকে নানা রকম শব্দ আসতো, কিন্তু কেউ কখনো ভিতরে কাউকে দেখেনি। তো যে ঘটনা আজকে বলবো সেটা যদিও এই জঙ্গলকে কেন্দ্র করে না, তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই জায়গাটা নিয়ে বর্ণনা করলাম। তো ওখান থেকে কিছুটা সামনে এগিয়ে একটা মন্দির রয়েছে, সেটাও রাস্তার ডান পাশে। ওই মন্দিরটার বয়স 150 বছর বা তার বেশি হবে, অনেক পুরনো মন্দির। সেই মন্দিরের ভিতর থেকে উনি যখন কাছাকাছি পৌঁছালো তখন দেখতে পেল একটা কালো কাপড় পরা মহিলা ওই মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছে। তো এই সন্ধ্যার সময় কালো মানে কাপড় পরা কেউ ওই মন্দিরের ভিতরে ঢুকে যাবে, জিনিসটা তার কাছে বেশ অবাক মনে হলো, এবং সে অনেক ভয়ও পেল। তো তখনও সে পুরোপুরি মন্দিরটার কাছাকাছি পৌঁছায়নি, আরো কিছুটা বাকি আছে। এরপর সে দেখতে পেল যে আরেকটা ছোট বাচ্চা, 4-5 বছর বয়স হবে, সেও ওই পিছনে একটা ছেলে আর কি, সেও ওই ওইখানে ঢুকে গেল। তো ওই যে বয়স্ক যে লোকটা ঢুকছে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু এই বাচ্চাটা ঢোকার কোনো কারণই নেই। যদি ফ্যামিলির কোনো বিষয় বা কিছু হয়ে থাকে তারপরও মানে জিনিসটা ঢোকার বিষয়টা মেনে নেওয়ার মতো না। তো প্রচন্ড ভয় পেতে শুরু করলো, জিনিসটা কি স্বাভাবিক নাকি প্যারানরমাল কিছু ঘটতে যাচ্ছে। সে আস্তে আস্তে সামনে আগালো এবং সামনে এগিয়ে সে ওই মন্দিরটার ভিতরে ঢুকলো। তার আবার সাহস ছিল অনেক। ঢুকে এদিক ওদিক তাকাইতে থাকলো, ডানে বামে সব দিকে। মন্দিরটার সাইজও বেশি বড় না, হয়তো 5 ফিট বাই 5 ফিট হবে এরকম আর কি। তো সেখানে কাউকে সে দেখতে পেল না। তো মানে খুবই অবাক করা বিষয় যে আমি দেখলাম 2 জন ঢুকলো, কিন্তু তাদের কাউকে দেখতে পেলাম না, এটা হলো কিছু। পরে উনি ওখানে বসে মানে কেমন যেন একটা শব্দ হচ্ছিল চারদিক থেকে, এবং ওনার গায়ে একটা কেমন যেন একটা খারাপ লাগতে শুরু করলো আর কি। খুব মানে এরকম বিষয়টা হয়তো আপনারাও মাঝে মধ্যে এই অভিজ্ঞতা হতে পারে যে অ্যাবনর্মাল যে লোকেশনগুলো থাকে, প্যারানর্মাল লোকেশন, সেখানে আপনার কেমন যেন একটা ফিল হবে ওইখানে কোনো কিছুর উপস্থিতি থাকলে বা কিছু। তো
তো সে ভয়ে ওখান থেকে দৌড়ে বের হয়ে আসলো বাইরে বের হয়ে তারপরে সে আরেকটু সামনের দিকে আগাতে থাকলো। তো সামনে ওখানে যে বাচ্চাটাকে দেখছে, ওই যে প্রথমে যাকে ঢুকতে দেখছে তাকে চেহারাটা ঠিক বুঝতে পারেনি উনি কে, কিন্তু পিছনে যে ঢুকেছে সে বাচ্চাটাকে সে চেনে, হয়তো নামটা তার খেয়াল নেই। তো ওই মন্দির পার হয়ে একটু সামনে এগিয়ে ওখানে ওই যে বাচ্চাটা ওদের বাড়ি, তো বাড়িটা হচ্ছে গিয়ে কর্মকার বাড়ি। ওইখানে এসে বাড়িতে ঢুকে যায়, কারণ সন্ধ্যার সময় এরকম একটা দৃশ্য দেখছে, ওর কাছে জিনিসটা স্বাভাবিক বা অস্বাভাবিক জিনিসটা বোঝার জন্য ওই বাড়ি থেকে সে কনফার্ম হতে চাচ্ছে, এবং একরকম আশ্রয়ের বিষয় আর কি। তো ওইখানে গিয়ে ওই বাড়িতে ঢুকে সে একটা দরজায়, 3-4টা ঘর ছিল ওখানে, তো একটা দরজায় সে নক করার পরে ভিতর থেকে বের হয় একজন, জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি ওই বাড়ির মেয়ে না? মানে যে বাড়ির আর কি আমাদের বাড়ি করে সবাই চেনে আর কি। তো উনি বললো যে হ্যাঁ আমি ওই বাড়ির, আমি একটু আগে আপনাদের ওই যে মন্দির আছে না, ওই মন্দিরের সামনে দিয়ে যখন আসছিলাম তখন দেখলাম দুজন মানুষ, একজন বাচ্চা এবং আর একজন একটু বয়স্ক লোক, সে মন্দিরের ভিতরে ঢুকে গেছে। কারণ বাচ্চাটা, আপনাদের ঘরে একটা ছেলে আছে না, কি যেন ওর নাম? তো ওরা বললো যে কে, বিমল? বললো হ্যাঁ বিমল। তো বিমল কোথায়? তো ঘর থেকে বললো বিমল তো ঘরেই আছে। ডাক দিল এই বিমল। তো বিমল ঘর থেকে বের হয়ে আসলো। এখন উনি বাচ্চাটাকে দেখে ওনার খুবই খারাপ লাগতেছিল যে এমন সিচুয়েশন যে বাচ্চাটা এখানে দেখলেও বিষয়টা স্বাভাবিক লাগবে না, না দেখলেও বিষয়টা তার কাছে স্বাভাবিক না, মানে ফিক্লিয়ার একটা ব্যাপার। তো উনি বললো যে ওকে দেখেছি আমি ওই মন্দিরের ভিতরে ঢুকতে। তো বললো তুমি কি মন্দিরের ভিতরে ঢুকেছিলে? তো আপা বললো হ্যাঁ আমি ঢুকেছিলাম। কেন? বলে তুমি জানো না ওই মন্দিরের বিষয়ে, ওই মন্দিরের সমস্যা আছে, ওইখানে আর কখনো ঢুকবা না এরকম, ঠিক আছে? ওখানে নানা জিনিস দেখছে, এখানে এর অনেক আগে এখানে ঝামেলা ছিল কিছু। তো এখান থেকে যাওয়ার সময় সবসময় সাবধানে যে সন্ধ্যার সময় যাচ্ছে কেন? তো বললো কারণ আর কি, এক্সপ্লেন করলো যে কারণে সন্ধ্যায় যাচ্ছে। এরপরে সে ওই বাড়ি থেকে রাস্তায় আসলো, রাস্তা থেকে ওখানে আরেকটা পুল ছিল, পুলটা এখন নেই, ওটা সরিয়ে নেওয়া হয়েছে, এবং রাস্তাও এখন আমাদের এদিকের সাইডে, অন্য একটা সাইডে হসপিটালের কাছে নিয়ে আসা হয়েছে আর কি। তো এই ছিল আসলে ব্যাপারটা। আমাদের ওই জায়গাটায় আরো অনেক স্পট রয়েছে যেখানে নানা রকম ঘটনা আছে। এর আগে আমি শেয়ার করেছিলাম আমাদের ওখানে যে জমিদার বাড়িটা রয়েছে সেখানকার ঘটনা নিয়ে, ওখান থেকে যে নুপুরের শব্দ পাওয়া যায় রাতে, এবং এই নিয়ে ইন্টারনেট সার্চ করলে সেখানে অনেক তথ্য পাবেন, ওই যে জমিদার বাড়ির ঘটনাটা। ঠিক আছে, তো এই ছিল আমার ঘটনা। জানি না আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আমি বলছি আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং ভালোর দলে আছি। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এবং আজকে একটা নতুন যাত্রা শুরু করেছি আমরা, যে যাত্রাতে আপনারা আমরা এই নতুন একটা যাত্রার শুরু বলতে পারবো কিনা যে আমি ঠিক জানি না। আমরা ঠিক একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়টায় আপনাদের চারপাশে থাকাটা খুব
খুব বেশি দরকার, আপনাদের সবাইকে খুব বেশি প্রয়োজন। সেই প্রসঙ্গে আমরা পরে ফিরে আসবো। এখন আপাতত আমরা ঘটনায় চলে যাই। চলুন কথা না বাড়িয়ে সরাসরি যাওয়া যাক ঘটনায়। হ্যালো লিসেনার্স, আমি ভূত.com আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সকলে বদনজর সম্পর্কে খুব ভালো মতো জানি। বদনজর, যদি কোনো মানুষ আপনাকে বদনজর ভাবে দেখে বা বদনজরে পড়ে যান, আপনার জীবনে অনেক বড় ধরনের একটা পরিবর্তন আসতে পারে। ঠিক তেমনি আমরা জিন বা ভূত বা পিশাচ যাই বলি না কেন, এইসবেরও যদি আপনি বদনজরে পড়েন তাদের চোখে, তাহলেও কিন্তু আপনার জীবনে খুব বাজে রকমের একটা পরিবর্তন আসতে পারে। তো আমি এই জিনের বদনজর সম্পর্কে আপনাদের আজকে একটা ঘটনা শেয়ার করব, যেটা আমি এক আপুর কাছ থেকে কালেক্ট করেছি। ওনার নাম হচ্ছে রিপা। তো আমার এই ঘটনার সাথে আপনারা কিছু জিনের বদনজরের একটা ঘটনা পাবেন, সাথে এই গল্পের সাথে ইনক্লুড, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। তার মানে আপনারা আজকে জিনের বদনজর প্লাস হচ্ছে ব্ল্যাক ম্যাজিক দুটারই একটা ঘটনা এটার সাথে যেহেতু আপনি ইনক্লুডেড, সেজন্য আমাকে আসলে আপনার এই জিনের ঘটনার সাথে, জিনের বদনজরের সাথে আমাকে এই ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে হবে। তো ঘটনাটা আমি কালেক্ট করেছি রিপা আপুর কাছ থেকে। উনি ওনার ছোটবেলার কাহিনী। উনি এখন একটি প্রাইভেট কোম্পানিতে আছে। তো ওনার আমাকে যেভাবে ঘটনাটি বলেছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে এখন প্রেজেন্ট করব। তো রিপা আপু, উনি যখন ছোট ছিল, ক্লাস 9-10-এ পরে, ওনার বাবা একজন ব্যাংক কর্মকর্তা। ব্যাংকে চাকরি করার সুবাদে উনি বিভিন্ন জায়গায় ওনার ট্রান্সফার হয়। তো ওনার নওগাঁয় একবার ট্রান্সফার হয়। নওগাঁয় ওনার ট্রান্সফার হওয়ার ফলে উনি নওগাঁ জেলায় ওনার কোনো আত্মীয় স্বজন ছিল না, উনি ওইভাবে কাউকে চেনেও না। উনি যেদিন ওনার নওগাঁয় ট্রান্সফার হয়, উনি তার কিছুদিন পর নওগাঁ শহরে গিয়ে একটা বাসা খোঁজার জন্য উনি যান নওগাঁয়। তো ওখানে গিয়ে উনি মোটামুটি কম রেঞ্জের একটি বাসা পায়। তো বাসাটা পাওয়ার পর উনি ওনার ফ্যামিলিকে নিয়ে পরের মাসে চলে আসে নওগাঁ জেলায়। চলে আসার পর ওই বাসার 3 তলায় উনি ভাড়া নেয়। উনি ভাড়া নেওয়ার পর ওই বাসায় উঠার পর ওনাদের বেশ কিছু সমস্যা দেখা দেয়। সেই সমস্যাগুলো হচ্ছে, যেটা ঘটে সেটা হচ্ছে রিপা আপুর সাথে ঘটে। রিপা আপু ওই বাসায় যখন ওঠে, ওনার উঠার পর থেকে ওনার কেন জানি সবসময় মনে হতো যে ওনার আশেপাশে কেউ একজন আছে। মানে ওনার একটু অস্থির লাগতো, বা ওনার মনে হতো যে উনি একা রুমে, একা নেই, ওনার রুমে ওনার সাথে কেউ আছে। তো বাসাটা মূলত 3 রুমের বাসা ছিল। ওরা রিপার বাবা মা এক রুমে থাকতো, রিপা আপু এক রুমে থাকতো, আর ওনার ছোট ভাই ছিল। ওনার ছোট ভাই মাঝে মাঝে ওনার সাথে থাকতো, আবার মাঝে মাঝে পাশের রুমেও থাকতো। একদিন এরকম রিপা আপু ঘুমিয়ে আছে, আনুমানিক রাত 2টা বা 2:30 বাজবে। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। উনি ঘুম ভেঙে গিয়ে যেটা দেখে যে একটা মানুষ আকৃতির একটা শেপ, দেখতে অনেকটা মানুষের মতোই, বাট এটা মানুষ না, এটা এক ধরনের জিন। ওনার হচ্ছে ওই জিনটার হাত পা শরীরের সবকিছুই আছে, বাট মাথা নেই। আর সবচেয়ে এখানে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে, যেটা রিপা আপু দেখতেছে, যে ওনার হাতে একটা মাথা, এবং এই মাথাটা হচ্ছে রিপা আপুর মাথা। মানে উনি ঘুম ভেঙে দেখতেছে যে ওনার মাথা আরেকজনের হাতে আছে, তাও যে মানুষটার হাতে আছে সেই মানুষটার আবার মাথা নেই। তো এটা দেখে উনি প্রচন্ড ভয় পায়। উনি সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে। চিৎকার দিয়ে দেওয়ার সাথে সাথে ওনার বাসা থেকে, ওনার পাশের রুম থেকে ওনার বাবা মা চলে আসে, ওনার ছোট ভাই চলে আসে। চলে এসে যখন জিজ্ঞেস করে, বলে যে আমি এরকম একটা জিনিস দেখেছি, যে একটা মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ওনার মাথা নেই, কিন্তু ওনার হাতে যে মাথাটা আছে, ওনার 2 হাত দিয়ে একটা মাথা ধরে আছে, সেই মাথাটা হচ্ছে আমার মাথা, প্লাস আমার কোনো বডি ওখানে ছিল না, শুধু আমার মাথাটাই ছিল না হাতে। পরে ওনার আসলে বাবা সান্ত্বনা দেয় যে এরকম তুমি নতুন জায়গায় আসছো, হয়তোবা রাতে কোনো মুভি বা কোনো কিছু দেখছো তুমি, এই জন্য
তোমার এটা তুমি কল্পনা করছো, এটা তুমি স্বপ্নে দেখছো। তা আসলে উনি বাসায় বাবা আমাকে বুঝতে পারে না যে এটা আসলে স্বপ্ন ছিল না, উনি জেগে এটা দেখছিল। তো এর বেশ কিছুদিন রাসেল ভাই মোটামুটি ভালোই যায়, কোনো সমস্যা হয় না। তো আরেকদিন যে প্রবলেমটা হয় সেটা আচ্ছা, এর মাঝে আমি একটু ইন্টারাপ্ট করি রাসেল ভাই। সেটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে, তো আস্তে আস্তে রিপা আপু উনি একটু অমনস্ক হয়ে যায়। বাসার ফ্যামিলির লোকজন সেটা বুঝতে পারে যে উনি সবসময় একা থাকতে পছন্দ করে। উনি মোস্ট অফ দ্য টাইম ছাদে কাটায়, দেখা যাচ্ছে যে উনি বিকাল হলে ছাদে যায়, দুপুর হলে ছাদে যায়, প্লাস উনি একটু আনমনা হয়ে যায়। উনি সবসময় মানে চুপচাপ থাকে, আগে যেরকম কথাবার্তা বলতো ওরকম কথাবার্তা কমায় দেয়। আর উনি প্রায় সময় হচ্ছে মানে উনি যখন ঘুম থেকে উঠতো উনি প্রায় সময় বলতো যে ওনার খিদে নেই। ওনার হচ্ছে উনি ছোটবেলা থেকে উনি খিদে সহ্য করতে পারতো না। উনি এর আগে বাসায় ওঠার আগে উনি ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিছু না কিছু খাওয়ার জন্য বাসায় খুব চিল্লাপাল্লা বা খাওয়ার জন্য এরকম জেদ করতো। কিন্তু এই বাসায় ওঠার পর থেকে ওনার হচ্ছে এই জিনিসটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা বাসায় একটু অবাক হয়ে যায়। তো তারপর রাসেল ভাই সবকিছু ভালোই যাচ্ছিল। তার কিছুদিন পর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে গভীর রাতে রিপা আপুর মা পানি খাওয়ার জন্য বাইরে ডাইনিং এ বের হয়। তো উনি দেখে যে ওনার রুমে ফিস ফিস করে রিপা আপু কার সাথে যেন কথা বলতেছে। তো উনি আসলে কৌতূহল নিয়ে আসলে একটু রাগই হয়। উনি ভাবে যে এত রাতে মেয়ে জেগে আছে কেন, এখনো ঘুমায় নেই। তো উনি যখন দরজা হালকা ধাক্কা দেওয়ার পর রাসেল ভাই উনি দেখে, একটু ভয় পেয়ে যায়। উনি দেখে যে জানালার ওই পারে, মানে ওদের বাসার যে 3 তলা ছিল, বাট 3 তলা জানালা দিয়ে এক লোক দাঁড়িয়ে আছে, উনি রিপা আপুর সাথে কথা বলতেছে। তো এটা যখনই উনি দরজাটা চাপানোর পর রিপা বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গেই হচ্ছে রিপা আপু সেন্সলেস হয়ে পড়ে যায় ওখানে। পরে লাইট জ্বালানো হয় বাসার, উনি রিপা আপু বাবাকে ডাকা হয়। পরে ওরা পানি টানি দিয়ে রিপা আপুকে যখন জেগে তোলে তখন রিপা আপু আসলে কিছুই বলতে পারে না। উনি যখন বলে যে আসলে আমি মাঝে মাঝে কি করি না করি আম্মু, আমি আসলে কিছুই বলতে পারি না। আর আমাকে স্বপ্নের মধ্যে অনেক ধরনের জিনিস খাওয়ানো হয়, যেটা আসলে খাওয়ার পর আমি ঘুম থেকে উঠে আমি নিজে ফিল করি। যেরকম আমরা রাসেল ভাই কিছু খাওয়ার পর আমরা ভর পেটে তো ফিল করি যে আমাদের পেট ভরা, এখন কিছু খাইতে পারবো না। তো ওনার সেম জিনিসটা হয়। উনি স্বপ্নে কি খায় এক্স্যাক্টলি উনি বলতে পারে না। উনি স্বপ্নে বিভিন্ন জায়গায়ও যায়, কিন্তু মানে ওনার সবসময় পেট ভরা থাকে এবং প্রায় 4-5 ঘন্টায় উনি কিছু খাইতে পারে না। ম্যাক্সিমাম সময় এটা হয়। তো এরপর আসলে ওই রিপার মা একটু টেনশন বোধ করে যে আসলে সামথিং রং, কেন এরকম হচ্ছে। তো এরপর আসলে রিপা আপু উনি একা থাকারও সাহস পায় না। উনি ওনার মাকে বলে যে তুমি থাকো। তো এইসব শোনার পর ওনার ছোট ভাই একটু ভয় পায়। ওনার ছোট ভাই রিপা আপুর সাথে থাকা রাজি হয় না। তো রিপা আপুর মা ওনার সাথে বেশ কিছুদিন থাকে, আবার কিছুদিন ভালোই যাচ্ছিল। তো একদিন হুট করে রিপা আপুর মার স্বপ্ন মানে ঘুম ভেঙে যায়। উনি ঘুম ভেঙে গিয়ে দেখে যে ওনার মেয়ে ভাসমান অবস্থায় আছে। ওনার মেয়ে ভাসমান অবস্থায় এবং ওনার মা আসলে পুরা কোনো কথা আসতেছে না। ওনার মেয়েকে যে উনি দেখতেছে, মানে ওনার কোনো কথা আসতেছে না। উনি চিল্লাতে চাচ্ছে, চিল্লাতে পারতেছে না, প্লাস উনি যে নড়াচড়া করবে সেটা করতে পারতেছে না। এবং জাস্ট শুধু ওনার মেয়ে ভাসমান অবস্থায় আছে, উনি আশেপাশে কিছুই দেখতে পাচ্ছে না। তো রাসেল ভাইয়া এটা যদি স্বপ্নেও হইতো তাহলে দেখা যাচ্ছে যে উনি ভাবতো যে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু উনি প্রায় 1-2 মিনিট এরকম দেখছে যে ওনার মেয়ে ভাসমান অবস্থায় আছে। তার কিছুক্ষণ পর এত জোরে উপর থেকে ওনার মেয়ে খাটের মধ্যে পড়ে যে ওনাদের খাটের একটা ডাসা ভেঙে যায় এবং এত জোরে একটা বিকট শব্দ হয়। তো পাওয়ার পাশের রুম থেকেই হচ্ছে সবাই চলে আসে এবং পাশের ফ্ল্যাট থেকেও চলে আসে। ওনার মেয়ে কিন্তু খুব একটা ওজন ছিল না, অনেক পাতলাই ছিল ওই সময় রিপা আপু, কিন্তু এত জোরে শব্দ হয় মনে হচ্ছে যে
আপনার প্রায় 200-250 কেজির কোনো কিছু একটা জিনিস খাটে পড়ছে। তো তারপরে ওরা আসলে একটু নড়ে চড়ে বসে যে না, এটা একটা সলিউশন দরকার, যে কেন এরকম হচ্ছে, কি প্রবলেম। এর মাঝে রিপা আপুর বাবা আশেপাশের দোকান বা বিভিন্ন লোকের সাথে ওনার আস্তে আস্তে যেহেতু পরিচয় হয়, কমিউনিকেশন হয়, ওনাদের সাথে আস্তে আস্তে কথাগুলো শেয়ার করে। তো এর মাঝে একজন ওনাকে বলছিল যে এই বাসাটা আপনি নিয়েছেন কেন? তো তখন বলে, কেন, বাসা তো ভাড়া কম ছিল, বাসাটা সুন্দর ছিল। বলে এই বাসায় যেই আসে সেই বেশি দিন টিকতে পারে না। তো উনি বললো যে কেন, একটু কাহিনীটা বলেন। বলে যে আসলে আমরা কাহিনী তো ফুলফিল জানি না, কিন্তু শুনেছি যে এই বাসায় প্রবলেম আছে, এই বাসায় এক মেয়ে সুইসাইড করেছিল, তো তখন থেকে এই বাসায় আসলে কেউ বেশি দিন টিকতে পারে না। তো তারপর উনি রাত্রিবেলা বাড়ি এলাকাতে যায়। বাড়ি এলাকাতে যাওয়ার পর বাড়ি এলাকে অনেক ফোর্স করে, উনি কোনো কিছু বলে না। তো এরপর ওরা আসলে পরের দিন ওনার ফ্যামিলির 2-1জনকে ডাকে একটা ওদের গ্রামের বাড়ি থেকে কবিরাজ আনার জন্য। তো একজন হুজুর টাইপের কবিরাজ উনি আসে, এসে বলে যে এই বাসায় একটা বদ জিন আছে, যে জিনটা মূলত রিপা আপুর বদনজর হচ্ছে এর কারণে এই প্রবলেমটা হচ্ছে। উনি রিপা আপুকে অনেক পছন্দ করে। তো উনি আসলে কোনোভাবে রিপা আপুকে এইভাবে ও স্বপ্নে যে উনি কিছু জিনিস দেখা যাচ্ছে ওনাকে খাওয়ায়, ওনাকে এরকম খাওয়াইতে খাওয়াইতে দেখা যাচ্ছে যে ওনাকে পুরো এই জিনটা কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। এবং এক সময় দেখা যাবে যে ওই জিন ওনাকে ঘুমে বা ওনাকে এমনভাবে কন্ট্রোল করবে, ওই জিন যা চাবে রিপা আপু তাই করবে। তারপরে আবার বাড়িওয়ালাকে ডাকা হয়। ডাকানোর পর এবার বাড়িওয়ালা আসলে রিপা আপুর মামা, তারপর কবিরাজ, উনিও একটু অনুট করে, বলে যে আসলে আপনি একটু মেইন কাহিনীটা বলেন, আমরা তো এখানকার স্থানীয় না, আমরা কারোর সাথে শেয়ার করব না, তবে আপনি এই বাসায় আমরা বেশি দিন থাকবো না, কিন্তু আপনি আমাকে মেইন কাহিনীটা, এবং হুজুর আপনার কবিরাজও বলেন যে আপনি মেইন কাহিনীটা আমাকে বলেন, তাহলে এই মেয়ের ট্রিটমেন্ট করতে আমার জন্য সুবিধা হবে। না হলে দেখা যাচ্ছে তো পরে এই মেয়ের বড় ধরনের প্রবলেম হইতে পারে, কারণ জিনের বদনজর খুব খারাপ, এটাতে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যায়। তো তখন আসলে সব ঘটনা আসলে বাসার মালিক খুলে বলে। এখানে রাসেল ভাই নতুন একটা আসলে গল্পের সাথে গল্প, যেটাকে আমরা বলি, এখানে একটা নতুন একটা গল্প শুরু হবে। সেটা হচ্ছে তারপর যে ঘটনাটা বাসার মালিক বলে যে এই বাসায় একজন যারা ছিল আপনার প্রায় ওই সময়েরও 2-3 বছর আগে, তো ওনাদের একটা মেয়ে ছিল, ওই মেয়ের নাম হচ্ছে ঝুমকা। ওনারা ওই মেয়ে ওনার চাচা ছিল, কারণ ওই মেয়ের বাবা নেই, তো ওই চাচা ওদের সাথে থাকতো। এখানেই নওগাঁয় পড়াশোনা করতো। তো এখন যখন বিয়ের সময় আসে, তো এই ঝুমকা মেয়ে, ওই মেয়েটা দেখতে খুবই সুন্দর ছিল। তো ওনার যে চাচি ছিল, ওনার মেয়ে খুব সুন্দর ছিল না, বাট মোটামুটি শ্যাম ছিল। তো যখন বিয়ের সময় আসে, মানে ওই ঝুমকা প্লাস ওনাদের চাচির মেয়ে, দুইজনের প্রায় সমবয়সী ছিল। তো 3-4 মাসের বড় হবে ওই ঝুমকার চাচির মেয়ে। তো ওনারা যখন বিয়ের সময় আসে, তখন ছেলেপক্ষ দেখতে আসতো। তো ছেলেপক্ষ যখন দেখতে আসতো, মানে দেখা যাচ্ছে যে ঝুমকা উনি দেখতে এত সুন্দর ছিল যে ওনার চাচির মেয়েকে পছন্দ না করে ওনাকেই পরবর্তীতে সবাই জানাইতো যে এই মেয়েটাকে না বিয়ে দেন, আমাদেরকে এই মেয়েটাকে ভালো লাগছে। এবং ওই আশেপাশে, ওই এলাকার আশেপাশে সবাই জানতো যে এরকম এই ঝুমকা অনেক সুন্দর, এবং মেয়েটা দেখতে নাকি আসলে অনেক সুন্দর ছিল। এখন এইটা যখন মোটামুটি বেশ কিছুদিন হয়ে যায়, তখন আসলে খুব একটা ভালো চোখে দেখে না ওই ঝুমকার চাচি। ওনার আসলে একটা হিংসা চলে আসে যে আমার এতদিন এই মেয়েটাকে আমার এখানে রাখলাম, এখন ওর জন্যই আমার মেয়ের ভালো কোথাও বিয়ে হচ্ছে না। এখন আসলে হুট করে ওকে কিছু বলতেও পারতেছে না। তো তখন উনি আসলে একটু ওনার মাথায় বাজে চিন্তা আসে যে আমি এক ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে
মেয়েটার চেহারা নষ্ট করা যায় কিনা। তো উনি এরকম এক কবিরাজের শরণাপন্ন হয়, কবিরাজকে বলে যে আমি আসলে এই মেয়েটাকে ব্ল্যাক ম্যাজিক করে ওর চেহারা একটু খারাপ করতে চাই, বা এরকম কিছু একটা বলে, যে হয়তো বা এরকম কিছু একটা মানে ইয়াকে বুঝায়। তো তখন ওই কবিরাজ হচ্ছে বেশ কিছু তাবিজ বা খাবারের সাথে খাওয়ানোর জন্য বেশ কিছু জিনিস ওনাকে দেয়, যে এইগুলো যেন ওই মেয়েটাকে খাওয়ানো হয়। তারপর ওই মেয়ের বালিশের ভিতরে যেন তাবিজ দেওয়া হয়। কিন্তু এখানে প্রবলেমটা হয়ে গেছিল কি রাসেল ভাইয়া, মানে ব্ল্যাক ম্যাজিকটা উল্টা হয়ে গেছিল। ব্ল্যাক ম্যাজিকটা হয়ে গেছিল বেসিক্যালি মেয়েটার চেহারা একটু মানে খারাপ করার জন্য ব্ল্যাক ম্যাজিকটা দেওয়া হয়েছিল, বাট এখানে সেটা উল্টো হয়ে এখানে যেটা হয় সেটা হচ্ছে মেয়েটার মানসিকভাবে মানে একটু পাগল টাইপের হয়ে যায়, একটু মাথায় সমস্যা দেখা যায়। তো এটা আসলে দিন দিন বাড়তেই থাকে। মেয়েটা অনেকবার হচ্ছে নিজের সুইসাইড করার জন্য ট্রাই করে, পাগলামো করে, কাউকে ঠিক মতো চেনে না। তো এখন ওনার চাচি তো ভয়ে কিছু বলতেও পারে না কারোর সাথে কোনো কিছু। তো এর মাঝে যেটা একদিন হয় যে ওই মেয়েটা নিজেই নিজের ছুরি দিয়ে গলা কেটে আত্মহত্যা করে। তো তারপর যখন মেয়েটাকে পরবর্তীতে মাটি দেওয়া হয় এবং মেয়ের মা ভাবে যে আমার মেয়ে সুস্থ, হুট করে কেন এরকম হইলো। পরবর্তীতে মেয়ের মাও নাকি বিভিন্ন হচ্ছে কবিরাজের সাথে কথাবার্তা বলেছে, জানতে পারে যে একটা এরকম বদ জিনের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করেছিল, বাট ব্ল্যাক ম্যাজিকটা একটু উল্টো হয়ে গেছে। এই কারণেই হচ্ছে আসলে এই প্রবলেমটা। তো রাসেল ভাই এইটা যখন ওই ওর মেয়ে ঝুমকার মা জানতে পারে, বাসায় অনেক গন্ডগোল হয়। তারপর ওইটার পর থেকেই ওদের বাসায় আসলে সমস্যা দেখা যায়, এবং এই সমস্যাগুলোর জন্য আগে যারা ছিল, যাদের ওই ঝুমকার চাচা চাচি, ওরাও আসলে পরে থাকতে পারে না, বাসাটা ছেড়ে দেয়। এবং তখন থেকেই আসলে ভাই মূলত এই বাসায় সমস্যা, এই বাসায় কেউ এসে ঠিক মতো আসলে টিকতে পারে না। কারণ ওই যে ঝুমকার চাচি যে ব্ল্যাক ম্যাজিক করেছিল, ওইটা একটা বদ জিন ছিল। ওই বদ জিনটা পরবর্তীতে এই বাসা থেকে আর কোনোভাবে যায় না। তো উনি ওই বাসার মধ্যে ওই বদ জিনটা স্টে করে, এবং যখনই কোনো বাচ্চা বা মেয়ে মানুষের কোনো হচ্ছে কেউ এখানে ভাড়া নেয়, কম বয়সী মেয়ে বা বাচ্চা, ওই বদ জিনটা হচ্ছে বদ নজরে পড়ে যায়। এবং বিভিন্নভাবে, কারণ ওই বদ জিনটার কাজে ছিল বিভিন্নভাবে হচ্ছে বিভিন্ন মানুষকে ওনার নিয়ন্ত্রণে নিয়ে এসে সুইসাইড করানো। তো তারপর এইগুলো শোনার পর আসলে রাসেল ভাই ওরা আর থাকে না, ওরা আসলে অন্য কোথাও চলে যায়। তো পরবর্তীতে অনেক দিন, প্রায় 2-3 বছর আপুকে ট্রিটমেন্ট করানো হয়, ওই রিপা আপুকে ট্রিটমেন্ট করানোর পর এখন উনি আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম ব্যাক। এই ছিল আমাদের নতুন পথ চলার প্রথম এপিসোড। জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি আপনাদেরকে, জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের, কিন্তু চেষ্টা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত আনন্দ দিতে, এবং যদি এতটুকু আনন্দ দিতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। এভাবে প্রতি সপ্তাহেই বারবার ফিরে আসতে চাই আপনাদের কাছে। যদি আপনারা সঙ্গে থাকেন তাহলে ফিরে আসতেই হবে, এবং আপনাদের টানেই এই ফিরে আসার পথ পরিক্রমা, এই পথ চলা যেন কখনো শেষ না হয়। আপনারা যেন সবসময় আমার সঙ্গে থাকেন, এভাবেই থাকেন, এবং একসাথে যেন আমরা সবাই পথ হাঁটতে পারি, সেই প্রত্যাশা রেখেই আমরা আজকে শেষ করব। তবে যাবার আগে আমি একটু জানিয়ে দিতে চাই যে আপনারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি যোগাযোগ করতে চান তাহলে যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাদের মনে রাখতে হবে, এবং ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হলে যেটা করতে হবে, আপনারা লিখে নিতে পারেন, বা মাথায় যদি মনে থাকে আপনাদের তাহলে অবশ্যই মনেও রাখতে পারেন, আমার কোনো সমস্যা নেই, যেটা আপনাদের সুবিধা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। এই অ্যাড্রেসে আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। ঘটনা কীভাবে পাঠাবেন এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার। আমরা খুবই অডিও ক্লিপ প্রেফার করি, এবং অডিও ক্লিপে আপনি আসলে আপনার ঘটনাটি শুধুমাত্র আমাদের জানাতে পারেন তাই না, নিজের
নিজের মতো করে বলতেও পারেন। লেখাতেও আপনাদের নিজস্বতাটা থাকে, কিন্তু এটাতে আপনার ভয়েসও থাকে। সো আমরা মাঝে মাঝে, প্রতিদিন না হলেও আমরা মাঝে মাঝে এরকম কিছু ঘটনা আসলে চাই। তো যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা অডিও ক্লিপ অবশ্যই পাঠাবেন। যদিও আমি জানি যে দেশের বাইরে এবং দেশেও যারা থাকেন প্রচণ্ড ব্যস্ত সময় কাটাতে হয়, এবং এই ব্যস্ততার মাঝখানে সবসময় সম্ভব হয়ে ওঠে না বলেই হয়তো আমরা সবসময় অডিও ক্লিপ পাই না। কিন্তু কোনো কোনো সময় যদি পাই তাহলে আমরা নিজেদেরকে আমরা চাই আসলে এখন যে আপনারা বেশি বেশি করে পাঠান, কারণ আমাদের অডিও ক্লিপের মান আমরা খুব চেষ্টা করছি ভালো করার। কারণ এরকম একটা চমৎকার ব্যাপার কেন মানুষের ভালো লাগবে না আমি ঠিক বুঝি না। সো আমরা এই জায়গাটাকে ভালো করেই ছাড়বো এবং আশা করছি সবার ভালোও লাগবে। আমরা চলে যাব আজকের মতো, ফিরে আসবো আগামী সপ্তাহে। সবাই আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে এভাবেই থাকুন সারা জীবন। আল্লাহ হাফেজ।